হ্যাঁ, যাই হোক। আচ্ছা, যেটা আমরা আগের দিন করছিলাম, এই সৌম্যদীপের কি ডায়োডের এক বেসিক আইডিয়াও নেই? পি টাইপ, এন টাইপ এসব আইডিয়া নেই? না। মানে কি যে করো, আগের দিনের ক্লাসটা করলে না এবার তার আমাকে বললেও না, তাহলে আমি রেকর্ডিংটা আপলোড করে আর লিঙ্ক দিয়ে দিতাম, অ্যাটলিস্ট কিছুটা পড়ে নিতে পারতে। রেকর্ড তো রয়েছে। যাই হোক, এবার কেউ কিছু না বললে ওই যেচে যেচে আমি আর কাউকে কিছু দিতে চাই না, কেননা ওতে অনেক সমস্যা হয়, কেউ দেখে না, বারবার করে ওই ঠেলে ঠেলে কি আর হয়। সেই জন্য এখন থেকে আমি ঠিক করেছি, কেউ প্রশ্ন জিজ্ঞেস না করলে কোনো উত্তর দেবো না, কেউ কিছু না চাইলে কিছুই দেবো না, কাউকে আমি কিছু জিজ্ঞেসও করবো না। অনেক জিজ্ঞেস করেছি। যাই হোক, তোমাদের পড়াশোনা তোমরা করবে, যাকে ওসব বাদ দাও। আপাতত এইটুকু শোনো, আমাদের পিএন জাংশন আগের দিন আমরা করেছিলাম, পি টাইপ আর এন টাইপ থাকে। স্ক্রিন এসছে তো? পি টাইপে হোলসের নাম্বার অফ হোলস অনেক বেশি থাকে। নাম্বার অফ হোলস মানে কি, ইলেকট্রন নেই যেখানে, সেটাগুলোই হোলস। আর যেদিকে তোমার নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকে সেটা হচ্ছে নেগেটিভ টাইপ বা এন টাইপ, পজিটিভ টাইপ আর নেগেটিভ টাইপ। ঠিক আছে? সিলিকনের মধ্যেই ডোপিং করে তৈরি করা হয়। পি টাইপের ক্ষেত্রে কিভাবে কি হয় ও আচ্ছা ডিটেল আচ্ছা, হ্যাঁ। আমি, এইগুলো এগুলো জানি জানি। হ্যাঁ তাহলে তো ভালো, মিটেই গেল। পি টাইপ এন টাইপ জানি। হুম। হ্যাঁ, তাহলে তোমার পি টাইপে যেটা করা হয়, অ্যালুমিনিয়ামের ডোপিং করা হয়। ঠিক আছে? অ্যালুমিনিয়ামের ডোপিং করা হয় বা ট্রাইভ্যালেন্ট ডোপিং করা হয়। আর এন টাইপে তোমার ফসফরাসের ডোপিং করা হয়। এন টাইপে ফসফরাস পেন্টাভ্যালেন্টের ডোপিং করা হয়, সেই জন্য এখানে হোলস বেশি থাকে, এখানে একটা ইলেকট্রন বেশি থাকে। তো যাই হোক, এরকম পি টাইপ এন টাইপ হচ্ছিল, সে দুটোকে যদি পাশাপাশি ডোপিং করা হয়, যে একদিকে পি টাইপ একদিকে এন টাইপ যদি ডোপিং করা হয়, তখন কি হবে? জাস্ট ডোপিং করে তুমি ছেড়ে দিলে, তখন ডিফিউশন হবে। এদিকে আমার ডান দিকে ইলেকট্রন বেশি আছে, ডান দিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, আর বাঁ দিকে হোল ডেন্সিটি বেশি আছে। তাহলে ডান দিকে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, ডান দিক থেকে বাঁ দিকে ইলেকট্রন যাবে, গেলে কী হবে, এখানের যে হোলসগুলো আছে তাতে এক্সট্রা ইলেকট্রন ঢুকবে। এক্সট্রা ইলেকট্রন ঢুকলে এখানে বলেছিলাম নেগেটিভ আয়ন হয়। ঠিক আছে? কেন হয় সেটা এক্সপ্লেন করেছিলাম, আরেকবার দরকার হলে না আমি বলে দিচ্ছি। এই অঙ্কন, এই যে আয়ন কেন হয় সেগুলো দেখেছিলে? ওটা বুঝেছো মোটামুটি? তুমি তো পড়ালে, তো শুনেছি। হ্যাঁ, আমি পড়ালাম, তারপরে তুমি কি একবার একটু দেখেছিলে? হুম। আচ্ছা, যাই হোক, এখানে ইলেকট্রন যদি এদিকে ডিফিউজ হয়, তাহলে এই দিকের লেয়ারে তোমার নেগেটিভ আয়ন তৈরি হয়, আর এদিকে হচ্ছে আমাদের পজিটিভ আয়ন তৈরি হবে। ঠিক আছে? আয়নটা কেন হয়, আয়নটা কেন হয় এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আরেকবার বলে দিই। আয়ন এই কারণে হয় যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, আমি একটা বলে দিই, অন্যটা তুমি এমনি বুঝে যাবে। ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সঙ্গে সিলিকনের মধ্যে এর বন্ডিংগুলো কেমন ছিল, এরকম ছিল। দিয়ে একটা দিকে ফাঁকা ছিল, কেননা অ্যালুমিনিয়ামের তো আউটার সেলে 3টে ইলেকট্রন থাকে। তাহলে এই একটা কোভ্যালেন্ট বন্ড, এইটা একটা কোভ্যালেন্ট বন্ড, এইটা একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু আরেকটা কোভ্যালেন্ট বন্ড ফাঁকা থেকে যাচ্ছে, এইটাই হোলস। ঠিক আছে? কিন্তু অ্যালুমিনিয়ামের আউটার সেলে 3টে থাকলেও অ্যালুমিনিয়ামের তোমার ইয়ে কত, অ্যাটমিক নাম্বার কত, 13, তাই না? তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যালুমিনিয়াম যদি নিউক্লিয়াস এরকম থাকে, এখানে 13টা প্রোটন থাকবে, তারপরের যে সেলটা থাকবে সেখানে 2টো ইলেকট্রন থাকবে, তারপরে 8টা থাকবে। এটা আগের দিন বলেছিলাম। 5, 6, 7, 8, 8টা থাকবে। আর একদম বাইরে যেটা, তাতে হচ্ছে 3টে থাকবে। ঠিক আছে? এবারে তাহলে তোমার অ্যালুমিনিয়ামের ভেতরে 13টা প্রোটন ছিল নিউক্লিয়াসে, বাইরে টোটাল ইলেকট্রন ছিল 13টা ইলেকট্রন ছিল, এমনি নর্মাল যখন এই অবস্থাতে আছে।
কিন্তু যখন এইখানে তোমার কি হচ্ছে, অ্যালুমিনিয়াম ডোপিং তুমি কোন দিকে করেছো, এই দিকটাতে অ্যালুমিনিয়ামের ডোপিং করেছো। এবার এদিকে তাহলে কি হচ্ছে, এখানে যদি একটা ইলেকট্রন এসে ঢুকে যায়, এখানে একটা ইলেকট্রন এসে ঢুকে গেলে তোমার এখানে কি হলো, 13টার জায়গায় 14টা ইলেকট্রন হয়ে গেল, সরি 13 ই প্লাস ই হয়ে গেল, তাহলে এখানে 14টা ইলেকট্রন হয়ে গেল। সেই জন্য যখন এখানে হোলটা মানে আর থাকলো না, তখন এই অ্যালুমিনিয়ামটার কাছে কটা ইলেকট্রন আছে, তখন 14টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। সেই জন্য তখন আমরা বলছি যে এটা ভেতরে 13টা প্রোটন আছে, বাইরে টোটাল 14টা ইলেকট্রন আছে, তাহলে এটা অ্যালুমিনিয়াম নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে ঠিক উল্টো কেস হবে এই দিকে ফসফরাসের ক্ষেত্রে, সেই জন্য ফসফরাস প্লাস আয়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ভাইটাল একটা জিনিস, বোঝা দরকার। তো যাই হোক, ওই জন্য আয়ন ফর্মেশন হচ্ছিল, এই জায়গাটাকে আমরা বলছিলাম ডেপ্লিশন রিজিয়ন। এই জায়গাটা হচ্ছিল ডেপ্লিশন রিজিয়ন। ঠিক আছে, এখানে প্লাস থেকে মাইনাসের দিকে আমার একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে, কারণ এখানে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, সেইটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, সেটা ইকুয়াল টু ইডি। ডিটা হচ্ছে আমাদের এই যে এই থিকনেসটা ইডি। ঠিক আছে, তাহলে এটা ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হয়ে যাবে। তোমাকে এইগুলো ছোটো ছোটো জিনিস জিজ্ঞেস করে আর কি, ব্যারিয়ার পোটেনশিয়াল, ডেপ্লিশন রিজিয়ন কী জিনিস। যাই হোক, এবারে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। ঠিক আছে, ডিটেলে আর অতটা বলা সম্ভব নয় আগের দিনের মতো। ফরওয়ার্ড বায়াসিংটা আমি বলেছিলাম, আরেকবার তাও বলে দিই। তো ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসিংয়ের সময় ওটা হচ্ছে কোনো বায়াস ছাড়া, প্রথম যে ছবিটা দেখলাম, এবার ফরওয়ার্ড বায়াসিংয়ের সময় তোমার ওই যেমন ছিল তেমনি আছে। প্রথমে এদিকে নেগেটিভ আয়ন হচ্ছে, এদিকে প্লাস আয়ন হচ্ছে। ঠিক আছে, এইদিকে তোমার বেশি ইলেকট্রন ছিল, এইদিকে তোমার হোলসগুলোকে আমরা প্লাস হিসাবে নিচ্ছি, ওগুলোকে অনেক জায়গায় গোল গোল করেও নেওয়া হয়, প্লাস হিসাবেও নেওয়া যায়। যাই হোক, এবারে এটার ফরওয়ার্ড বায়াসিং মানে কি, ফরওয়ার্ড বায়াসিং মানে তুমি পি টাইপে বেশি ভোল্টেজ দিচ্ছ, পি টাইপে বেশি ভোল্টেজ দিচ্ছ, এন টাইপে কম ভোল্টেজ দিচ্ছ। তাহলে দেখো সিম্পল, এবার পি টাইপে যদি তুমি বেশি ভোল্টেজের দিকে রাখো পি টাইপটাকে, তাহলে কী হবে, এই প্লাসটা তোমার হোলসগুলোকে ঠেলবে, প্লাসটা হোলসগুলোকে ঠেলবে, হ্যাঁ না, হোলসগুলোর ওপরে এদিকে ফোর্স করবে প্রত্যেকটা হোলসের দিকে। সিমিলারলি এদিকে ইলেকট্রনগুলো এদিকে পুশড হবে। এবারে এই যে ভোল্টেজটা, এই যে সাপ্লাই ভোল্টেজটা যদি গ্রেটার দ্যান ভি ব্যারিয়ার হয়, ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে যদি বেশি হয়, তাহলে এখানে ইলেকট্রনের কন্ডাকশান শুরু হয়ে যাবে এবং হোলস অ্যাকচুয়ালি মুভ করে না। আগের দিনে আমি বলেছিলাম যে হোলস কীভাবে মুভ করে, এখানে বলেছিলাম যে অনেকগুলো গর্তের মতো এরকম আছে। এবারে একটা জায়গা থেকে যদি ইলেকট্রন একটা থেকে আরেকটায় যায়, তখন আমরা বলতে পারি যে হোলটা মুভ করে এখানে চলে গেল। ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়া মানে এখানের হোলটা তো আর থাকলো না, হোলটা মুভ করে এখানে চলে গেল আমরা বলতে পারি। সিমিলারলি আবার ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে যায়, তখন আমরা বলতে পারি এই হোলটা মুভ করে এখানে চলে গেল। এইভাবে হোলের মুভমেন্ট হয়, অ্যাকচুয়ালি ইলেকট্রনেরই মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এবার ইলেকট্রনগুলো কী হবে, এইদিকে যেতে থাকবে। তাহলে ইলেকট্রনের যে মোশনটা সেটা কোন দিকে হবে, ইলেকট্রন এদিকে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ওদিকে যাওয়া মানে করেসপন্ডিং আমাদের যে কারেন্টের ফ্লোটা কিন্তু এদিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাইরে আমরা যেটা অ্যারোর মতো করেছি, এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো, আর এইটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন।
খুব সিম্পল, কারেন্ট ফ্লো। ঠিক আছে, তো এবারে তাহলে কি হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের যে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা কিন্তু এইভাবে ফ্লো করছে, মানে যেভাবে ফ্লো করা উচিত, প্লাস থেকে মাইনাস দিকে। তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে ক্ষেত্রে আমাদের কারেন্টটা সুন্দরভাবে ফ্লো করবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ফরওয়ার্ড বায়াসে ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা আঁকতে দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার কি করবে, এটাও এই পর্যন্ত আগের দিন হয়ে গেছিল। ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা, সেইটাকে অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে প্লট করলে দেখা যায় যেন হু হু করে বেড়ে যায়। আর এখানে একটা ভোল্টেজ না হলে এটা শুরু হয় না। এই ভোল্টেজটার নাম আমরা বলেছিলাম নি ভোল্টেজ। তার কারণ কি, এই নি ভোল্টেজটা কত হবে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। ওইটাই হচ্ছে তোমার এই যে ব্যারিয়ার পোটেনশিয়ালটার সঙ্গে সমান, কেননা ওইটুকু মিনিমাম ভোল্টেজ না দিলে তো কন্ডাকশন শুরু হবে। কেননা এখানে তোমার দেখো উপরে সরে গেছে না, হ্যাঁ, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার তো এই যে ডেপ্লিশন রিজিয়ান, এখানে নর্মাল প্রথমে কি হচ্ছে, কোনো বায়াস ছাড়াই ইলেকট্রনগুলো ডিফিউশন হচ্ছিল। তাহলে ইলেকট্রনের ডিফিউশনটা বন্ধ হলো কেন, ইলেকট্রনের ডিফিউশনটা এই কারণে বন্ধ হলো, এদিকে ডিফিউশনটা বন্ধ হলো তার কারণ এই নেগেটিভ আয়নগুলো এদিকে রিপেল করছে। তাহলে এই দিকে একটা ভোল্টেজ রয়েছে, বা ইলেকট্রন এদিক থেকে এদিকে পাস করতে গেলে সে একটা এদিক থেকে তার উপর একটা ফোর্স পড়ছে। তাহলে বাইরে থেকে তোমাকে আরও বেশি ফোর্স দিতে হবে, মানে আরও বেশি ইএমএফ দিতে হবে, তবে ইলেকট্রনগুলো এখানে পাস করতে পারবে। সেই জন্য ফরওয়ার্ড বায়াসিংয়ের যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে, দ্যাট হ্যাভ টু বি গ্রেটার দ্যান ভিবি। ঠিক আছে, ভিবির থেকে বেশি ভোল্টেজ দিলে তবেই ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে ওভারকাম করে ইলেকট্রনগুলো এদিকে আসতে পারবে, বা সিমিলারলি আমরা বলতে পারি হোলসগুলো এদিকে যেতে পারবে। তার মানে মানে বাইরে থেকে যে তুমি ভোল্টেজটা দিচ্ছ সেটা মিনিমাম ব্যারিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হতে হবে। এটা নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো সেই জন্য এখানে এই যে কার্ভটা, ডায়োডের যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, তার কার্ভটা এরকম হবে। আর ডায়োডের এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা লিনিয়ার ডিভাইস নয়, যে আমার ভোল্টেজ বাড়বার সঙ্গে সঙ্গে ডায়োডের ক্ষেত্রে অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়বার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টটা আরও র্যাপিডলি বেড়ে যাচ্ছে। তাহলে ডায়োড কিন্তু একটা নন লিনিয়ার ডিভাইস। ঠিক আছে, নন লিনিয়ার ডিভাইস। লিনিয়ার ডিভাইস কাদেরকে বলবে, লিনিয়ার ডিভাইস কাদেরকে বলবে, যারা ওহমস ল ফলো করে। হ্যাঁ, যারা ওহমস ল ফলো করে তাদের লিনিয়ার ডিভাইস বলবে। এটাও আমি আগের দিন বলেছিলাম যে এখানে ডায়োডের রেজিস্ট্যান্সটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হয়। তার কারণ যত ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ যত বাড়ছে, তোমার এই যে ডেল্টা আই বাই ডেল্টা ভি, এই টার্মটা কী হচ্ছে, ডেল্টা আই বাই ডেল্টা ভি এই টার্মটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, ডায়োডের যে রেজিস্ট্যান্সটা সেটা কমে যাচ্ছে। সেই জন্য এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স, মানে ফিক্স নয়। ঠিক আছে, তার মানে কি এটা যে তুমি ইচ্ছা মতো ফরওয়ার্ড বায়াসিং করবে, ডায়োডের রেজিস্ট্যান্স খালি কমতেই থাকবে, এরকম তো না। তাহলে আলটিমেটলি কী হবে, অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা সময় কী হবে, এই যে কার্ভটা যেরকম আছে আকাশের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই যে ডেল্টা আই বাই ডেল্টা ভি যে টার্মটা, সেটা আমাদের বাড়ছে। তাহলে বাড়তে বাড়তে ওটা কী হবে, কার কানেকশান কেটে গেছে, এখানে ডেল্টা আই বাই ডেল্টা ভি যে টার্মটা সেটা বাড়ছে, তাহলে রেজিস্ট্যান্স কমছে। এবার কথাটা হচ্ছে যে আমি যদি অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়াতেই থাকি তাহলে তো রেজিস্ট্যান্স আমার কমতেই থাকবে। তাহলে কমতে কমতে রেজিস্ট্যান্স কি জিরো হয়ে যাবে এক সময়, না কি হবে, কি হতে পারে বাস্তবে, বলো বলো।
রেজিস্ট্যান্স জিরো হবে না তো, মানে কমতে কমতে। তাহলে কত হবে, জিরোর কত কাছে যাবে, বা এটা কি বলা সম্ভব, মানে কি হবে? ডায়োডের যদি আমি ডায়োডের ফরওয়ার্ড বায়াসিংটা বাড়াচ্ছি, ডায়োডের মধ্যে দিয়ে তাহলে রেজিস্ট্যান্স কমছে, কারেন্ট বাড়ছে, তাহলে একটা সময় কি হবে? কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে বেশি কারেন্টের ফ্লো গেলে কি হয়? পুড়ে যায়। পুড়ে যাবে, পুড়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স কমছে, হ্যাঁ। রেজিস্ট্যান্স কমতে কমতে কোনো একটা সময় আসবে যখন এই যে আর স্কোয়ার আর ডিটিটা যদি অনেক লার্জ হয়ে যায়, ঠিক আছে, এটা যখন ফর লার্জ ভ্যালু ভ্যালু ডায়োড উইল বার্ন, ঠিক আছে, ডায়োডটা পুড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য ডায়োডে তোমার একটা স্পেসিফিকেশান দেখা থাকে যে দেখো ভাই, একটা ম্যাক্সিমাম এই কারেন্টের বেশি তুমি পাঠিও না। আর এলইডিও সেই জন্য অনেক সময় পুড়ে যায়। এলইডি নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে ডাইরেক্ট ওই ব্যাটারিতে লাগালে ফটাস করে পুড়ে যেতে পারে, ফট করে একটা আওয়াজ হবে, পুড়ে যাবে। সেই জন্য এলইডি নিয়ে ওই যদি তুমি 9 ভোল্টের ব্যাটারিতে এলইডি লাগাও, এলইডিও তো এক ধরনের ডায়োড, তাহলে সেটার ক্ষেত্রে এলইডিটা সেফলি লাগাতে গেলে, মানে জ্বালাতে গেলে, ওটার ক্ষেত্রে তোমাকে ওর সঙ্গে একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, ঠিক আছে। যাই হোক, বাদ দাও। তাহলে ফরওয়ার্ড বায়াসিংটা আমাদের হলো, ফরওয়ার্ড বায়াসে আমাদের কারেন্ট সুন্দর ফ্লো করবে, একটা মিনিমাম ভোল্টেজে কারেন্ট ফ্লোটা শুরু হবে, আর উপরের দিকে আমি যত অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়াতে থাকবো তত কারেন্টটা র্যাপিডলি বাড়তে থাকবে, নন লিনিয়ারভাবে বাড়তে থাকবে। যাই হোক, আচ্ছা, এখানে ডায়োডের একটা সাইন আছে। ডায়োডের সাইনটা হচ্ছে আমাদের এরকম, ডায়োডের সাইনটা আমাদের এরকম, আর এই সাইনের এই দিকটা হচ্ছে পি, এই দিকটা হচ্ছে এন। এটা মনে রাখার সহজ উপায়টা কি? রেজিস্ট্যান্সের যেমন আমার একটা সাইন আছে এরকম, রেজিস্ট্যান্সের কোনো পোলারিটির ব্যাপার নেই, কিন্তু ডায়োডের ক্ষেত্রে তো একটা পোলারিটির ব্যাপার আছে, কোন দিকটা কী সেটা তো ব্যাপার আছে। তো এই যে ড্যাশের মতো যেটা আছে এই দিকটা, এইখানে একটা মাইনাস সাইনের মতো রয়েছে, ওইটাই নেগেটিভ দিক ধরতে হবে, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসের যদি সহজ ছবি আঁকতে হয় তোমার, তো তখন তো আর তুমি ডায়োডের এরকম ব্লক ডায়াগ্রাম আঁকবে না, তখন তুমি ফরওয়ার্ড বায়াস তোমাকে ডায়োডে আঁকতে হলে তুমি এরকম আঁকবে, সিম্পলভাবে এরকম আঁকবে। বড় জোর এর সঙ্গে তুমি একটা রেজিস্ট্যান্স রাখতে পারো যে ডায়োডটা আমার পুড়ে যেতে না যায়, তুমি এরকম সার্কিট আঁকবে, ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার। প্লাস মাইনাস আর এটা হবে, এদিকটা পি, এদিকটা এন। ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াসে 0.7 হবে, ঠিক আছে, এটা হবে। তাহলে এটা যদি হয়, তুমি এই যে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা কত যাবে যদি বলো, তাহলে কত হবে? আই ইকুয়াল টু ভি মাইনাস 0.7 বাই আর হবে। এইটা হচ্ছে কারেন্ট থ্রু দ্য ডায়োড। ঠিক আছে, ডায়োডের মধ্যে দিয়ে এই কারেন্টটা যাবে। এবারে এইখানে অনেক সময় কি করা হয়, অনেক সময় তোমার ওই যে এই যে 0.7 ভোল্টের যে টার্মটা, এটাকে অনেক সময় ইগনোর করা হয়, মোস্টলি ইগনোরড, কিন্তু সব জায়গায় ইগনোর করা যায় না, বেশিরভাগ জায়গায় ইগনোর করা হয়, ডায়োডের মধ্যে দিয়ে ওই কারেন্টে যাই। যাক, এটা ফরওয়ার্ড বায়াস হলো। ফরওয়ার্ড বায়াসের মধ্যে তেমন কোনো ঝামেলা নেই, মানে ঝামেলা কিছুই নেই বুঝলে। এবারে একটু কিছু ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে তোমার রিভার্স বায়াসে, ঠিক আছে। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে অঙ্কন রিভার্স বায়াসটা দেখলে নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছো রিভার্স বায়াস? ছোট না অনেকটা বুঝতে পারছি। ব্রেকডাউন ফেকডাউন ওইসব দেখলে? অত ভালো করে পড়িনি, আর পড়তে হবে।
রিভার্স বায়াস ক্ষেত্রে এটা ডায়োডের এই পোর্শনটা কিন্তু ছেড়ো না, স্কুলের পরীক্ষা ঠিক আছে কিন্তু এটা ছেড়ো না, এই পোর্শনে সহজ প্রশ্ন আছে। যাকে রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমরা আগের দিন একটু বলেছিলাম, আমাদের এখানে আয়নগুলো তো ছিল যেগুলো সেগুলো থাকছে। এই শ্রেয়জ্যোতি কোথায় গেল গো? শ্রেয়জ্যোতি তো কালকে বললো আজকের সমস্যা নেই কোনো। শ্রেয়জ্যোতির কি নেট নেট চলছে না? রিভার্স বায়াসের ক্ষেত্রে করে দাও। এদিকে নেগেটিভ উল্টো হবে, এদিকে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে এখানে কি হবে? তুমি তো উল্টো দিক থেকে টানছো, তাহলে উল্টো দিক থেকে যদি টানো তাহলে ইলেকট্রনগুলো এদিকে, এদিকে ইলেকট্রনগুলোর উপর এদিকে ফোর্স পড়বে, ইলেকট্রনগুলোর এদিকে ফোর্স পড়বে কারণ এখানে প্লাস আছে। আর সিমিলারলি হোলসগুলোর ওপরে আমাদের এদিকে ফোর্স পড়বে। ছোট হয় না। ইলেকট্রনের উপর এদিকে ফোর্স পড়বে, হোলসগুলোর উপরে এদিকে ফোর্স পড়বে, তাহলে কি হবে? দুটো তো দুদিকে মুভ করছে, হোলসগুলোর উপর এদিকে ফোর্স পড়বে। এরকম যদি হয় তাহলে এখানে ডেপ্লিশন রিজিয়নটা আরও তোমার চওড়া হয়ে যাবে। তার কারণ এখান থেকে যদি ইলেকট্রন সরে যায়, ইলেকট্রন সরে যাওয়া মানে আরও প্লাস আয়ন হবে। ঠিক আছে, এনের দিকে কি ডোপিং ছিল? এনের দিকে ফসফরাসের ডোপিং ছিল। তাহলে ফসফরাসের ডোপিং করলে ফসফরাসের তো একটা লুজলি বাউন্ড ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা যদি চলে যায় তাহলে ফসফরাসের তো 15, তাহলে 15টার মধ্যে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে ওর তো নিউক্লিয়াসে কি 15টা প্রোটন ছিল, তাহলে ফসফরাস প্লাস আয়ন হয়ে যাবে, সেই জন্য এখানে ডেপ্লিশন রিজিয়নের থিকনেস বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু নেট কন্ডাকশান তোমার রিভার্স ভোল্টেজ যেটা, সেটা ফর লো ভ্যালু বা কম্পারেটিভলি লো ভ্যালু, লোয়ার ভ্যালু বলা ভালো, লোয়ার ভ্যালুর জন্য এখানে কিন্তু তোমার কারেন্ট নিয়ারলি ইকুয়াল টু 0 হবে, বা ফরওয়ার্ড কারেন্ট নিয়ারলি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে এখানে তোমার পি টাইপের মধ্যে কিন্তু শুধু হোলস থাকে না, পি টাইপের মধ্যে সামান্য কিছু ইলেকট্রনও থাকে থার্মাল অ্যাজিটেশনের জন্য কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে। সিমিলারলি এন টাইপের মধ্যে সামান্য কিছু হোলসও থাকে। ঠিক আছে, তাহলে তাদের জন্য কিন্তু এটা ফরওয়ার্ডের মতো কাজ করছে। এই যে হোলসগুলোর জন্য কিন্তু এটা তোমার সুন্দরভাবে এদিকে কাজ করছে, সিমিলারলি এই ইলেকট্রনগুলোর জন্য এইদিকে কাজ করছে। তাহলে এই যে লোয়ার ভ্যালুর যে রিভার্স ভোল্টেজ, এই ভোল্টেজটাকে তুমি রিভার্স করে দিয়েছো, তার জন্য একটা স্মল কারেন্ট যাবে। ঠিক আছে, তার জন্য একটা স্মল কারেন্ট যাবে। এই কার লাইন বারবার কাটছে গো? তোমার কেন? তো জানি না, টাওয়ারে খুব বাজে অবস্থা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে টাওয়ার। এখানে স্মল একটা কারেন্ট কিন্তু ফ্লো করবে, খুব স্মল, স্মল একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, খুব স্মল। সেই কারেন্টটা কেন ফ্লো করবে আগের দিন এটাও বলেছিলাম, সেটা হচ্ছে মাইনরিটি কারেন্ট। ঠিক আছে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা স্মল কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, মাইনরিটি কারেন্টটা বুঝতে পারলে কি বলো? হ্যাঁ, মাইনরিটি কারেন্টটাই একটু পরে খুব একটা ক্রুশিয়াল রোল প্লে করবে। মাইনরিটি কারেন্ট অবধি ক্লিয়ার তো? এরপর আমরা ব্রেকডাউনে ঢুকে যাব। তার মানে এখানে তোমার উল্টো করে লাগালে, মানে নর্মাল
যদি আমি দেখি এখানে যদি তুমি একটা ডায়োডকে রিভার্স বায়াসে লাগাও তাহলে হিসেব মতো কারেন্ট ফ্লো করেই না। ভেরি স্মল কারেন্ট মানে কারেন্ট ফ্লো করছে না বলে তুমি ধরে নিতে পারো লোয়ার ভ্যালুতে, কিন্তু যদি ওটা রিভার্স ভোল্টেজটাকে হায়ার ভ্যালুতে নিয়ে যাই তখন ইন্টারেস্টিং ফেনোমেনাগুলো হবে। ঠিক আছে, তো এই মাইনরিটি কারেন্ট অবধি বোঝা গেছে কি বলো? সমজিৎ ঠিক আছে? হ্যাঁ বলছি, মাইনরিটি কারেন্টটা আরেকবার বলো না। মাইনরিটি কারেন্ট ওই যে তোমার পি টাইপ, যেটা পি টাইপে তো আমরা কি বলছি, হোল বেশি থাকে। হোল বেশি থাকে মানে এরকম নয় যে শুধু হোলই থাকবে, ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, তার কারণ পি টাইপের মধ্যে কি থাকছে, পি টাইপের মধ্যে আমাদের তো এই যে এইটাই তো পি টাইপ, এই যে অ্যালুমিনিয়াম ডোপিং করে দেওয়া হয়েছে। শুধু সিলিকন থাকলে, যেটা পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুধু সিলিকন থাকে, সিলিকন সিলিকন বন্ড হয়। জার্মেনিয়াম এখানে আমি নিচ্ছি না, শুধু সিলিকন সিলিকন বন্ড হয়। তার ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড হয়, সিলিকনের বাইরে 4টে ইলেকট্রন থাকে, অন্য সিলিকনের সঙ্গে আরও 4টে শেয়ার করে স্টেবেলের জন্য 8টা হয় ধরে নেওয়া যায়। কোভ্যালেন্ট বন্ড তো ওইরকমই হয়, আর আমি কোভ্যালেন্ট বন্ডের ওইটুকুর বেশি জানি না, কেমিস্ট্রিতে নিশ্চয়ই আরও তোমরা পড়বে। তো যাই হোক, এবং ইলেকট্রন শেয়ার করে এই যে বন্ডগুলো হয় এগুলো কোভ্যালেন্ট বন্ড। এবার থার্মাল অ্যাজিটেশনের জন্য, থার্মাল অ্যাজিটেশনের জন্য তো এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন থার্মাল অ্যাজিটেশনের জন্য বেরিয়ে আসে, তাহলে এই জায়গাটাতে কি হবে, একটা হোল তৈরি হবে, এখানে একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। হ্যাঁ, ইলেকট্রন হোল পেয়ার, এগুলো আমি আগের দিন সব বলেছি। এবং যেটা আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক আর পিওর সেমিকন্ডাক্টর, মানে যাতে বাইরে থেকে কিছু মেশানো নেই, অ্যালুমিনিয়াম ফ্যালুমিনিয়াম কিছু দেওয়া হয়নি, শুধু সিলিকনের যে বা ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টর, তার ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি আর হোল ডেনসিটি সমান হয়। এর একটা মাস অ্যাকশন ফর্মুলা না কি একটা আছে, সেটা ওই এইরকম একটা ফর্মুলা আছে, এইটা ইকুয়াল টু দেখবে এইটা স্কোয়ারের সঙ্গে একটা রয়েছে, সেটা আমি এখন বলছি না, বইতে ওটা দেখে নেন। এবারে কথাটা হচ্ছে, যদি পিওর না হয়, পিওর না হয়ে যদি ইমপিওর বা যেটাকে আমরা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলি, আমাদের তো কন্ডাক্টিভিটি বাড়াতে হবে। এগুলো আমি সব আলোচনা করেছি, আমি ওই লিঙ্কটা তাহলে পাঠিয়ে দেবো, দেখে নিই। যদি এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হয়, অ্যালুমিনিয়াম যদি তুমি ডোপিং করো, যে সিলিকনটাকে মেল্ট করে দিয়ে তার উপরে যদি অ্যালুমিনিয়াম ডাস্ট করে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে বন্ড করবে এর সঙ্গে, কিন্তু এখানে তো হোল ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে এটাই তো তোমার এন টাইপ হচ্ছে, এই সরি, এটাই তোমার পি টাইপ হচ্ছে, হোলস বেশি থেকে যাচ্ছে। তাহলে এইবারে কথাটা হচ্ছে যে পি টাইপের ক্ষেত্রে, যেটা আমরা পি টাইপ বলছি, সেখানে হোলস বেশি রয়েছে, সেটাকে আমি ওখানে প্লাস দিয়ে লিখছিলাম। এবারে পি টাইপের ক্ষেত্রে হোলস বেশি রয়েছে মানে এই নয় যে শুধু হোলসই রয়েছে, ইলেকট্রন একেবারেই নেই, ইলেকট্রন সামান্য ইলেকট্রন কিছু আছে, তারাই হচ্ছে পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার। যেটা মেজরিটি হচ্ছে হোলস পি টাইপে, আর মাইনরিটি হচ্ছে, মাইনরিটি ক্যারিয়ার আর কি, মাইনরিটি হচ্ছে ইলেকট্রনস। ঠিক আছে, সিমিলারলি এন টাইপের ক্ষেত্রে উল্টো, মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোলস। ঠিক আছে, এইবারে তুমি এখানে চলে এসো, পিএন জাংশনের এই যে রিভার্স বায়াসে চলে এসো। রিভার্স বায়াসে আমার এদিকে বাঁদিকে পি টাইপ ছিল, ডান দিকে এন টাইপ ছিল, আমরা রিভার্স ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াস করেছি। তাহলে এখানের যে নেগেটিভ, এখানে আমাদের এই যে নেগেটিভটার জন্য, এই নেগেটিভের জন্য এদিকে আমার হোলসগুলোকে টানবে, মানে এখান থেকে সোজা কথা ইলেকট্রন ঢুকিয়ে দেবে। তাহলে এখানে হোলস কমে যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে তোমার আলটিমেটলি হোলসগুলো কোথা থেকে কমছে, এরকম কোনো জায়গা থেকে কমছে। তাহলে সেই জন্য এই সব জায়গাতে কি নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই সব জায়গায় নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে। সিমিলারলি
এই যে প্লাসটার জন্য এই দিকে আমাদের ইলেকট্রনগুলোকে টানছে, টানার ফলে এইখানে আমার পজিটিভ আয়ন বেড়ে যাচ্ছে, সেই জন্য ডেপ্লিশন রিজিয়নটা বড় হয়ে যাচ্ছে। এবারে কথাটা হচ্ছে যে শুধু এটাই হচ্ছে কি, তা নয়। ওই যে বলেছি আমি মাইনরিটি পি টাইপের মধ্যে মাইনরিটি ইলেকট্রন থাকে, এই যে মাইনরিটি ইলেকট্রন, তাহলে মাইনরিটি ইলেকট্রনের জন্য তো এর ফোর্সটা কী হবে, বাঁ দিক থেকে ডান দিকে এদিকে হবে। সিমিলারলি যেটা মাইনরিটি হোলস, এন টাইপের যে মাইনরিটি হোলস, তাদের জন্য এই ফোর্সটা এদিকে হবে। তাহলে সেই মাইনরিটি ক্যারিয়ারগুলোর জন্য কারেন্টের ফ্লোটা ব্যাটারির দিকেই হবে, মানে ইএমএফের দিকে একটা স্মল কারেন্টের ফ্লো আসবে, দ্যাট ইজ ভেরি স্মল। সেইটা হচ্ছে আমরা মাইনরিটি কারেন্ট বলছি। এই হচ্ছে ব্যাপার। কথাটা বোঝা গেল কি বল? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ফরওয়ার্ডের মতো তুমি প্রচুর কারেন্ট পাবে না, আর মাইনরিটি কারেন্টটাকেও তুমি ওই রিভার্স ভোল্টেজ বাড়বার সঙ্গে সঙ্গে মাইনরিটি কারেন্টটা হু হু করে বেড়ে যাবে না, খুব সামান্য বাড়বে। কিন্তু এরপরে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা হবে, সেইটা একটু ভালো করে শুনতে হবে। সেটা হচ্ছে ব্রেকডাউন। মানে ধরো তুমি রিভার্স ভোল্টেজটাকে ভেরি হাই করে দিলে, খুব হাই করে দিলে, তাহলে রিভার্স ভোল্টেজটাকে খুব হাই করে দিলে কি হবে, এই যে মাইনরিটি ইলেকট্রনগুলো, এদের সংখ্যা কম হতে পারে কিন্তু এদের কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যাবে। কেননা হাই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি তুমি ইলেকট্রনকে রাখো তাহলে তার কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যাবে। তাহলে তোমার ওই মাইনরিটি ইলেকট্রনগুলো বা মাইনরিটি ক্যারিয়ারগুলোর কাইনেটিক এনার্জি অনেক বেড়ে গেল। তার ফলে কী হবে, এরা তো আগেও ক্রস করছিল, এখনও ক্রস করবে, কিন্তু অনেক হাই এনার্জি নিয়ে ক্রস করবে। তার ফলে কী হবে, এটা দুরকমভাবে কাজ হতে পারে। এই ইলেকট্রন গিয়ে যদি কোভ্যালেন্ট বন্ড ভেঙে দেয়, এই ইলেকট্রন গিয়ে, এবার কীভাবে এক্স্যাক্টলি হয় সে বলা মুশকিল, আমরা জাস্ট ওপর আলোচনা করছি যে এই হাই কাইনেটিক এনার্জি ইলেকট্রন গিয়ে যদি কোভ্যালেন্ট বন্ড ভেঙে দেয়, মানে কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনকে ধাক্কা মারলো, মেরে নিজেও বেরিয়ে গেল, আবার একটা এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করলো। কথাটা বুঝতে পারছো? এইখানে তোমার এখানে এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করলো ধরো, তাহলে এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করলে এই যে ডেপ্লিশন রিজিয়নের নাম ডেপ্লিশন রিজিয়ন কেন, আগের দিন আমরা বলেছিলাম, তার কারণ এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা হোল থাকে না। এখন যদি এখানে ফ্রি ইলেকট্রন, ফ্রি, এখানে এইভাবে লেখাটা ঠিক হবে না, যাই হোক, আমি গোল্লা পাকানোটা ঠিক হচ্ছে না, ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলস, ইলেকট্রন হোল পেয়ার যদি এখানে তৈরি হয়, সঙ্গে সঙ্গে কি হবে, তোমার এই যে যেগুলো আমাদের ইলেকট্রনগুলো এই দিকে মুভ করে যাবে আর হোলসগুলো এই দিকে মুভ করে যাবে, কেননা বাইরে থেকে বায়াসিংটা তো সেরকম আছে, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আগে যে কারেন্টটা ফর্ম হচ্ছিল শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য হচ্ছিল, কিন্তু এখন এই যে এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, তার জন্য কি হবে, তার জন্য এই কারেন্টটা আরও বেড়ে যাবে, বেড়ে যাবে কি না, এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে। এবং এখানে আরও একটা ব্যাপার খেয়াল করতে হবে, যে যেই এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো এখানে, এই যে ইলেকট্রনগুলো, নতুন যে ইলেকট্রন তৈরি হয়েছে, এই যে নতুন যে ইলেকট্রনগুলো তৈরি হয়েছে, সেই ইলেকট্রনগুলোর মানে কাইনেটিক এনার্জিও কিন্তু অনেক বেশি, সে আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারে। তাহলে কী হবে, এখানে একটা সার্টেন ভোল্টেজে, সার্টেন রিভার্স ভোল্টেজে এখানে হু করে ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বাড়তে থাকবে। তাহলে সেখানে গিয়ে কী হবে, এই যে এখানে যে ব্রেকডাউনটা হচ্ছে, এই ধরনের ব্রেকডাউনটার নাম হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন, ঠিক আছে? অ্যাভালেন্স কেন, আমি অ্যাভালেন্স জিনিসটা বলছি, একটা ইলেকট্রন বাইরে থেকে এলো যেটা মাইনরিটি ইলেকট্রন ছিল, সে এসে কোভ্যালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, এবারে সেই ইলেকট্রনগুলো আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, তারা আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে। তাহলে কী হচ্ছে, একটা রিভার্স, পার্টিকুলার রিভার্স ভোল্টেজে এসে এই যে আমাদের যে রিভার্স কারেন্টটা বা এই যে কারেন্টটা, সেটা লার্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই ঘটনাটার নামই হচ্ছে তোমার ব্রেকডাউন, ঠিক আছে? আর যেটা আমরা এই যে ইলেকট্রন দিয়ে কোভ্যালেন্ট বন্ড ভাঙছে, সেই ইলেকট্রন হোল পেয়ার দিয়ে আরও বন্ড ভাঙছে, এই যে একটার থেকে আরেকটাতে ছড়িয়ে পড়ছে হু হু করে, এই ধরনের ব্রেকডাউনের নাম হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন।
এবার তোমাদের অ্যাভালেন্স ব্রেকডাউন জাস্ট ওপর আছে, মেনলি পড়তে হবে জেনার ব্রেকডাউনটা, জেনারে আমি যাচ্ছি। তো এই ফেনোমেনাটা হচ্ছে ব্রেকডাউন বলে এটাকে, ঠিক আছে, ব্রেকডাউন বলে। তার মধ্যে আছে হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন, আর হচ্ছে তোমার জেনার ব্রেকডাউন। জেনারে যাচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যাভালেন্স ব্রেকডাউনটা কি? অ্যাভালেন্স ব্রেকডাউন হচ্ছে when v reverse equal to v breakdown, মানে কম্পারেটিভলি হাই ভোল্টেজ আর কি। এবার এটা হাই মানে তুমি ভেবো না যে 10,000 ভোল্ট লাগবে ওরকম, কম্পারেটিভলি হাই ভোল্টেজ, সেটা ডায়োডের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। হায়ার ভ্যালুতে তোমার এই যে মাইনরিটি ইলেকট্রনগুলো, যে আমার মাইনরিটি ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জিটা, হাই কাইনেটিক এনার্জি নিয়ে মাইনরিটি ইলেকট্রনগুলো আসছে প্রথমে, মাইনরিটি ইলেকট্রন, ঠিক আছে। এবার এসে কি করছে না, ডেপ্লিশন রিজিয়নের মধ্যে ওই ধাক্কা মেরে আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, নিজেও থাকছে, তার সঙ্গে আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে। স্যার ওই মাইনরিটি ইলেকট্রন গুলো কোথাকার? মাইনরিটি ইলেকট্রনগুলো তোমার পি টাইপের, মানে ওগুলো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে? আরে মাইনরিটি ইলেকট্রন আগের দিন বললাম না, মাইনরিটি ইলেকট্রন তোমার ওই যে যেটা আমাদের এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর, তার মধ্যে তো তোমার থার্মাল অ্যাজিটেশনের জন্য কিছু মাইনরিটি ইয়ে থাকবে, মাইনরিটি ইলেকট্রন তো থাকবে। তোমার পি টাইপ মানে যেটা আমাদের এই যে যেটা আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, সেখানে পি টাইপ মানে শুধুমাত্র যে হোল থাকবে তার তো কোনো মানে নেই, অল্প অল্প কিছু মাইনরিটি ইলেকট্রন তো থাকবে। এই যে এখানে হোলসের সংখ্যা অনেক বেশি, এখানে হোলসের সংখ্যাটা অনেক বেশি, ডেন্সিটি অফ হোল ডেন্সিটি অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটির থেকে, কিন্তু এখানে সামান্য কিছু ইলেকট্রন থাকবে পি টাইপে। সিমিলারলি এন টাইপে সামান্য কিছু হোলস থাকবে, ওইগুলোই মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে। এবারে যখন তোমার ওই যে রিভার্স বায়াস করছো, এখানে যখন তুমি রিভার্স বায়াস করছো তখন কি হচ্ছে, তখন পি টাইপের হোলসগুলো এদিকে যাচ্ছে, এন টাইপের ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, কিন্তু এন টাইপে তো সামান্য কিছু হোলস ছিল আর পি টাইপে তো সামান্য কিছু ইলেকট্রন ছিল, তারা তো এদিকে যাবে, ইলেকট্রন তো এদিকে যাবে। এবারে এই রিভার্স ভোল্টেজটা যখন সাফিসিয়েন্টলি লার্জ, তখন এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অনেক বেশি, সেই ইলেকট্রন গিয়ে ডেপ্লিশন রিজিয়নের কোভ্যালেন্ট বন্ড যদি ভাঙতে পারে, তাহলে আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, সেই ইলেকট্রনগুলো আরও বন্ড ভাঙবে, সেই জন্য একটা সার্টেন ভোল্টেজে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা, এইটার নামই হচ্ছে তোমার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। আর অ্যাভালেন্স ব্রেকডাউনটাই কী হচ্ছে, অ্যাভালেন্স ব্রেকডাউনটাই হচ্ছে যে তোমার এই যে ইলেকট্রনগুলো বেরোলো সেগুলো আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, সেগুলো আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, কথাটা বুঝতে পারছো? তাহলে এইভাবে হু করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এরা ধাক্কা মেরে আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, কোভ্যালেন্ট বন্ড ভাঙছে আর আরও ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, ঠিক আছে। এই কথাটা বোঝা যাচ্ছে কি বল? এটা সেই অনেকটা সেই জিপির মতো, বা ওই যে তোমাদের যেটা নিউক্লিয়ার রিয়াকশান আছে না, নিউক্লিয়ার রিয়াকশানে সেই ক্যাসকেড টাইপের হয় না, যে একটা থেকে তিনটে, তিনটে থেকে তোমার 9টা, এইভাবে হয় না, সেই রকম খানিকটা ব্যাপার। এই যে অ্যাভালেন্স ব্রেকডাউনটা বোঝা গেছে কি বলো, তারপরে আমরা জেনারে যাব। হ্যাঁ, এবারে অ্যাভালেন্স ব্রেকডাউনে তাহলে ব্রেকডাউনের মোটামুটি তোমার কার্ভটা, যেটা রিভার্সের ক্ষেত্রে যে কার্ভটা হবে, পুরো কার্ভটা আঁকলে
এগুলো সব ছবি আঁকতে দেয়, বুঝলে তো, যে ব্রেকডাউনের ক্ষেত্রে বা রিভার্সে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সের ছবি আঁকো, বা একটা ছবি দিয়ে দিল তার নানা কিছু বলতে বলো। তাহলে রিভার্স বায়াস যখন থাকবে, রিভার্স ফরওয়ার্ড দুটোকে যদি একসঙ্গে ড্র করা হয়, তার ক্ষেত্রে তোমার ছবিটা মোটামুটি এরকম হয়। এটা এদিকটা তো আমরা আগে করে নিয়েছি, ফরওয়ার্ডের পোর্শনটা। আর রিভার্সের যে পোর্শনটা, সেটার ক্ষেত্রে এই যে মাইনরিটি যে কারেন্টটা, সেটা খুব কম, সামান্য এরম থাকে। এরম থাকতে থাকতে এটা বাড়ে না অনেকটা সময় অবধি, খুব আস্তে আস্তে বাড়ে, হঠাৎ করে শার্পলি এখান থেকে বেড়ে যায় কারেন্টটা। ঠিক আছে, তাহলে ডায়োডের পুরো ছবিটা সেই জন্য এরকম হয়। এদিকে হচ্ছে আমাদের কারেন্ট, এদিকে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এদিকে দেখো এতে যেমন প্লাসের দিকে আছে, তেমনি উল্টো দিকে আমার এই দিকটা মাইনাস। আর এই যে যেখান থেকে এই যে এটা শুরু হলো, এই যে যেখান থেকে এটা শুরু হলো, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। কথাটা বুঝছো? এইটা হচ্ছে আমার ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজে সেই রিভার্স ভোল্টেজটা, যে ভোল্টেজে আমার কারেন্টটা একদম শার্পলি বেড়ে যাবে। এবং শার্পলি কেন বাড়ছে তার কজটা আমরা একটা কজ বললাম, ঠিক আছে। যতক্ষণ এটা দেখো, এই যে জায়গাটা এখানে আমার মার্ক করলে মুশকিল, এই যে জায়গাটা, এই পোর্শনে কিন্তু স্মল কারেন্ট আছে। এই জায়গাটা আমি এটা লাল, এটা ওই জায়গাটায় কিন্তু স্মল মাইনরিটি কারেন্ট আছে, স্মল মাইনরিটি কারেন্ট। স্মল মাইনরিটি কারেন্ট প্রথম দিকে রিভার্সে ছিল, কিন্তু যে মোমেন্টে কী হলো, একটা জায়গায় এসে তোমার ইলেকট্রনগুলো এতটা সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে গেল যে ওরা বন্ড ভাঙতে শুরু করলো। বন্ড ভাঙতে যখন শুরু করবে, ইলেকট্রন হলে সাপ্লাইটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হলে সাপ্লাইটা যদি প্রচুর বেড়ে যায়, এইখানে এই জায়গাটাতে ইলেকট্রন হলে সাপ্লাইটা যদি প্রচুর বেড়ে যায় ডেপ্লিশন রিজিয়নে, তাহলে এখানে প্রচুর হঠাৎ করে অনেক বেশি ইলেকট্রন চলে এলে কী হবে, এই নেগেটিভের জন্য ইলেকট্রনটা এইদিকে ঠেলা পাবে, মানে এইদিকে ইলেকট্রনগুলো মুভ করে যাবে, সিমিলারলি হোলসগুলো এদিকে মুভ করে যাবে। তার মানে কি, তখন এখানে কারেন্টটাও হঠাৎ করে বেড়ে যাবে। এটাই হচ্ছে ব্রেকডাউনের ফেনোমেনন। এবারে আরেকটা প্রসেসে ব্রেকডাউন হয়, সেটা হচ্ছে আমাদের জেনার ব্রেকডাউন, যেটা আমাদের জেনার ডায়োডটা সিলেবাসেও আছে। সেটা একটু অন্যরকম, এটা হচ্ছে জেনার ব্রেকডাউন। ঠিক আছে, জেনার ব্রেকডাউন। বাবা, আবার কার লাইন কেটে গেল? এই তুমি এত পরে জয়েন করলে কেন? যদি কোথায় ছিলে? নেট ছিল না, ফোন থেকে করছি আমি। তো তোমার 9:30 থেকে শুরু করলাম আমরা, আর তুমি 10টায় জয়েন করলে। তখন তো ফোনেও নেট ছিল না? না, ফোনেও নেট ছিল না? কিসের নেট গো? জিও। কি অবস্থা! আমি তো জিও রিচার্জ করে নিই এই মাসে, এই এত বাজে সার্ভিস দিচ্ছে। যাই হোক, আচ্ছা, এখানে যেটা আমাদের এবারে জেনার ব্রেকডাউন, জেনার ব্রেকডাউনটা কিছু না। জেনার ব্রেকডাউন হচ্ছে, ধরো এবারে তুমি বলবে যে একটা ডায়োডে কি জেনার অ্যাভারেজ দুটোই হতে পারে? না, সেরকম হয় না। ডায়োডের স্ট্রাকচার অনুযায়ী হয়, অনেক রকমভাবে ডায়োড বানায়। এবারে ধরো আমাদের ওই অ্যালুমিনিয়ামের ছবিটাই আমরা নিই, বা সিলিকনের যে কোনো একটা ধরো ছবি নিই, অ্যালুমিনিয়াম, সিলিকন, যাই হোক। এখানে সিলিকনের আমাদের যেটা ছিল, এরকম বন্ড ছিল তো, তুমি ধরো বাইরের যে রিভার্স ভোল্টেজটা, সেটাকে যদি অনেক বাড়িয়ে দাও, তাহলে এমনও তো হতে পারে যে এই যে বন্ডের মধ্যে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, তারা মানে বাইরের ভোল্টেজটাকে অনেক বাড়িয়ে দেওয়া মানে কি, এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ডে যদি তুমি এই জিনিসটাকে এক্সপোজ করো, তাহলে কী হবে, এই যে ইলেকট্রনগুলোর ওপরে তো একটা হাই ফোর্স আসছে। তাহলে এই ফোর্সটা একসময় এমন হতে পারে
যে এই ফোর্সেই ইলেকট্রন যদি বেরিয়ে আসে, ঠিক আছে, একসঙ্গে সবাই বেরোবে না, কিন্তু এই ফোর্সে যদি ইলেকট্রন বেরিয়ে আসে, মানে কোভ্যালেন্ট বন্ড এমন মানে হচ্ছে যে বাইরে এতটা হাই ভোল্টেজ দিয়েছো এর কম্প্যারিজনে, যে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে যদি ইলেকট্রন বেরিয়ে আসে তাহলেও ইলেকট্রন হোলসের সাপ্লাই বেড়ে যাবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো কি? দেখো, কেউ ধাক্কা মারছে না এখানে, কোনো ক্যাসকেডিং এফেক্ট হচ্ছে না, কিন্তু তুমি এখানে এমন একটা সাফিসিয়েন্টলি লার্জ, এটাকে আবার জেনার ভোল্টেজ বলে, এমন একটা ভোল্টেজ দিলে অ্যাট ভিজেড, রিভার্স ভোল্টেজটা এমন একটা ভোল্টেজ দিলে যে কোভ্যালেন্ট বন্ডগুলোই ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্ট বন্ডগুলো যদি ভেঙে যায় তাহলে এখানেও কি হবে, ইলেকট্রন হোল সাপ্লাই উইল বি লার্জার। ঠিক আছে, তাহলে আগেরটা কি ছিল না, মাইনরিটি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি হয়ে যাচ্ছিল, সেই মাইনরিটি ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করছিল, ইলেকট্রন হোল পেয়ার বেড়ে যাচ্ছিল, তারা আরও বন্ড ভাঙছিল, এইভাবে হচ্ছিল, সেটা অ্যাভালেন্স, মানে একটা থেকে আরেকটাই ছড়িয়ে পড়ছিল। অ্যাভালেন্স কথাটা তো তোমার ওই পাহাড় থেকে এসছে, মাউন্টেন থেকে এসছে, তোমার ওই যে যেগুলো স্নো থাকে যেসব পাহাড়ে, সেখানে অ্যাভালেন্স হয়, মানে ওই যে যেটাকে আমাদের কী বলবো তুষার ধস যেটা বলে, ওখানে হয়, বা যে ছোট্ট একটা ধরো নুড়ি কি পাথর পড়ে গেল, সেইটার থেকে সেটাতে একটু বরফ আটকে গিয়ে নুড়িটা একটু বড় হলো, সেটা আরও বড় হলো, আরও বড় হলো, এই যে ঘটনাটা, বা একটা জায়গায় ছোট্ট একটা ধস নামলো, পাহাড়ে কোথাও একটা ছোট্ট ধস নামলো, বরফের পাহাড় আছে এরকম, সেখানে ছোট্ট একটা ধস নামলো কোথাও, কিন্তু সেইটার এফেক্টে, সেইটার ট্রিগারে আরেকটা বড় ধস নামতে পারে, সেটার থেকে আরও বড় ধস নামতে পারে, এইভাবে দেখা গেল যে বিশাল বড় একটা বিপর্যয় হয়ে গেল। ঠিক আছে, এই ঘটনাটাই তো অ্যাভালেন্স। তো এই অ্যাভালেন্সটা হচ্ছে ওই রকম ব্যাপার, যে একটা ছোট্ট জায়গা থেকে ট্রিগার হয়ে ব্যাপারটা অনেক বেশি করে ছড়িয়ে পড়বে, ওটা অ্যাভালেন্স। কিন্তু জেনার ব্রেকডাউন যেটা, সেটা হাই রিভার্স ভোল্টেজে বন্ড এমনি ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাভালেন্স ব্রেকডাউন আর জেনার ব্রেকডাউনের তফাৎটা বোঝা গেছে? হ্যাঁ। এবার জেনার ডায়োডের অ্যাপ্লিকেশানটা আছে তোমাদের, বা জেনার ডায়োডের ছবি এঁকে তার ওই সব বলতে টলতে বলে। জেনার ডায়োডের ছবি আমরা এইভাবে আঁকি, আর সেটা কীভাবে ইউজ হয় আমি বলে দিচ্ছি। যে এখানে তুমি একটা সিম্পল সার্কিট নিলে, যেরকম সার্কিট থাকে, আর এবারে খেয়াল করো যে জেনার ডায়োড কিন্তু আমাদের সবসময় রিভার্সে লাগাতে হবে, তার কারণ জেনার ডায়োডের যা কিছু মানে অ্যাকচুয়াল যে কাজটা হবে সেটা রিভার্স বায়াসেই হয়। জেনার ডায়োড আঁকা হয় এইভাবে, মানে আগের ডায়োডটা যা ছিল এর সঙ্গে একটু ডিফারেন্স আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। RL, এখানে একটা আর আছে, বলো। এখানে ভোল্টেজ ইনক্রিজ করলে কি কারেন্ট বাড়বে না কমবে? কোথায়? এখানে মানে জেনারে। ভোল্টেজ ইনক্রিজ করলে কারেন্ট তো বাড়বে, কিন্তু সেটা শার্পলি বাড়বে। ঠিক আছে, যাকে এখানে দেখো জেনার ডায়োডের এমনি যে সাইনটা, ডায়োডে এমনি যেটা আঁকা হচ্ছিল আমাদের একটা মাইনাস সাইনের মতো ছিল, কিন্তু জেনার ডায়োডের ওই যে মাইনাসটাকে আবার জেডের মতো লেখা হয়, এই হচ্ছে জেনার ডায়োড। ঠিক আছে, এর এদিকটা পি, এদিকটা এন। তাহলে এখানে আমাদের যে ছবিটা, সেখানে কিন্তু জেনার ডায়োডটাকে কি রিভার্সে করে লাগানো হয়েছে, খেয়াল কর। তার কারণ তোমার এন সাইডটাকে প্লাসের দিকে লাগানো হয়েছে, পি সাইডটাকে মাইনাসের দিকে লাগানো হয়েছে, এখানে একটা কমন গ্রাউন্ড আছে। কমন গ্রাউন্ডটা তো আমরা আগে আলোচনা করেছিলাম, যাই হোক। তাহলে এবারে তুমি এখানে দেখো যে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমার ভ্যারিয়েবল ভোল্টেজ, যে বাইরে থেকে আমার একটা ভ্যারিয়েবল ভোল্টেজ আছে, যেটা আমার ভিজেডের থেকে বড়। ঠিক
ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে ভিজেটের থেকে যদি বড় হয়, মানে এই যে জেনারটার অ্যাক্রসে যদি ভোল্টেজটা একবার ভিজেট রিচ করে যায় এখানে, মানে যেটা আমার ব্রেকডাউন ভোল্টেজ, সেই ভোল্টেজে যদি জেনারেল অ্যাক্রসের ভোল্টেজটা রিচ করে যায়, তাহলে জেনারেল অ্যাক্রসে ভোল্টেজ ফিক্সড হয়ে যাবে। কেন ফিক্সড হয়ে যাবে? তার কারণ এই কার্ভটা দেখো, এই যে এইখানে কার্ভটা দেখো, যেই ব্রেকডাউন শুরু হলো, যেই তোমার ব্রেকডাউনটা একটা রিভার্স ভোল্টেজে গিয়ে যেই ব্রেকডাউন শুরু হলো, তোমার ব্রেকডাউন ভোল্টেজটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট, এবং এটা আরও শার্প আঁকা হয়। এটা আমি একটু স্লাইড এদিকে বাঁকিয়ে ফেলেছি, কিন্তু এটা আরও শার্প আঁকা হয়। মানে একবারে একটা পয়েন্টেই একটা ভোল্টেজ, মানে একটা ওই ভোল্টেজ যেই রিচ করবে, তুমি আর ভোল্টেজ বাড়াতে পারবে না, কারেন্টটা শার্পলি বাড়তে থাকবে। এবং তুমি যদি ভোল্টেজ বেশি এখানে করার চেষ্টা করো, কারেন্টটা যদি একটু বেশি বেড়ে যায়, তখন ডায়োডটা পুড়ে যায়। ঠিক আছে? তাহলে তুমি এটা ভাবতে পারো যে একবার ব্রেকডাউন শুরু হলে আমার ডায়োডের অ্যাক্রসে সেই ভোল্টেজটাই ধরে রাখবে। ঠিক আছে? তাহলে সেই কারণে তুমি এখানে দেখো যে আমার এখানে যদি জেনার ভোল্টেজটা, মানে ব্রেকডাউন ভোল্টেজ যদি জেনারেল অ্যাক্রসে একবার সেট হয়ে যায়, তাহলে তুমি এই দিকের ভোল্টেজ নিয়ে যা খুশি করো না কেন, এদিকের ভোল্টেজ নিয়ে তুমি বাড়াও কমাও, মানে কমালে আবার মুশকিল, মানে তুমি যদি এটা অনেক কমিয়ে দাও তখন এটা অবভিয়াসলি কমতে বাধ্য, কিন্তু এটাকে যদি তুমি জেনার ভোল্টেজের ওপরে রেখে এটাকে যদি আপ ডাউন করো, তাহলেও কিন্তু জেনারেল অ্যাক্রসের ভোল্টেজটা ভিজেডে ফিক্স থাকবে। তার কারণ এখানে যদি একবার ব্রেকডাউন স্টার্ট হয়ে যায়, তখন এর অ্যাক্রসে এটা ভিজেড ফিক্স থাকবে। তার ফলে কি হবে, তুমি যদি এইখানে এটাকে ফ্লাকচুয়েট করছো, তা সত্ত্বেও এই যে কারেন্ট, যেটা মেন যে কারেন্ট, মানে ফ্লাকচুয়েটিং যে কারেন্টটা, সেই কারেন্টটা যা জেনারের মধ্যে দিয়ে চলে যাবে, যেহেতু জেনারের সঙ্গে তুমি এই যে লোডটাকে প্যারালালে রেখেছো, লোডের অ্যাক্রসেও ভোল্টেজটা ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে লোডের অ্যাক্রসেও যে কারেন্টটা হবে বা লোডের থ্রু দিয়ে যে কারেন্টটা হবে, দ্যাট উইল বি ভিজেড বাই RL। আর এটা কি, এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? যতক্ষণ ওদিকে জেনারটা ব্রেকডাউনে থাকবে, এখানে তুমি এটাকে চেঞ্জ করলেও, মানে বাইরের যেটা আমার সাপ্লাই, যেটা সাপ্লাইটার মধ্যে যদি নয়েজও থাকে, মানে সাপ্লাইটা যদি চেঞ্জ হয়, ফ্লাকচুয়েটিং সাপ্লাই যদি হয়, তা সত্ত্বেও কিন্তু লোডের মধ্যে দিয়ে যে ভোল্টেজ, এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা বা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে? তাহলে জেনার ডায়োডের কাজটা কি হলো, ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আঁকতে দেয়, এটা লিখতেও দেয়, জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। এবার বিভিন্ন রকম ভোল্টেজের জেনার ডায়োড আছে, 5.6 ভোল্টের জেনার আছে, 13 পয়েন্ট সামথিংয়ের জেনার আছে। তোমার যেরকম জেনার ডায়োড লাগবে, RL এর অ্যাক্রসে যেরকম ভোল্টেজ ফিক্স করতে লাগবে, তুমি সেরকম জেনার ইউজ করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কি, এই যে সার্কিটটার যে বেসিক কনসেপ্ট অফ রেগুলেটর। আমাদের বাড়িতে এসি রেগুলেটর থাকে, সেটা সম্পূর্ণ অন্য জিনিস, কিন্তু একটা সিম্পল ডিসি রেগুলেটরের এখানে তোমাকে কনসেপ্ট দেওয়া হলো, যে জেনার ডায়োডটা কীভাবে একটা লোডের অ্যাক্রসে লাগালে সেই লোডটার মধ্যে দিয়ে কারেন্টটা ফিক্সড হয়ে যাবে, এবং বাইরের আউটপুট যে সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা ফ্লাকচুয়েটিং হলেও আমরা এমন একটা সার্কিট করে ফেললাম যে আমার লোডের অ্যাক্রসের ভোল্টেজটা ফিক্সড ভোল্টেজ পাবো, রেগুলেটেড ভোল্টেজ পাবো, বা লোডের মধ্যে দিয়ে কারেন্টটা ফিক্স থাকবে। ঠিক আছে? তাহলে দেখো জেনার ডায়োডটা বোঝা গেল কিনা। এই জেনার ডায়োড, এটা একটু দেখো, আমি 1 মিনিটের মধ্যে আসছি, ব্রেক নয়।
হ্যালো, বলো চেনারে কিছু সমস্যা আছে কিনা? মোটরে বৃষ্টি হচ্ছে সৌজিত? হ্যাঁ হচ্ছে। জেনার বুঝলে? হ্যাঁ ঠিকঠাক তো? বাকি কোথায়, দুজন বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে জেনার অ্যাজ ভোল্টেজ রেগুলেটর তোমার এই ছবিটাই কিন্তু দেবে। জেনার থেকে সাধারণত অঙ্ক আসে না, কম্পিটিটিভেও আসে না, আসতে পারে কিন্তু সাধারণত আসে না। তো ওই এইটুকু বুঝলেই হবে, ঠিক আছে? আর তুমি দেখো জেনার ডায়োড রেগুলেটর হিসেবে কাজ করতে গেলে অ্যাটলিস্ট তোমার এই যে আউটপুট যে ভোল্টেজটা অ্যাটলিস্ট জেনার ভোল্টেজের থেকে বেশি হতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট বেশি হতে হবে। বেশি হলেই যে জেনার কাজ করতে আরম্ভ করবে এরকম না। জেনারটা কখন কাজ করা শুরু করবে সেটা তুমি খুব সহজে করতে পারো। যে যতক্ষণ দেখো এখানে এমন একটা সিচুয়েশন হতে পারে যে প্রথম দিকে জেনারটা কাজ করবে না। প্রথমে একটা লোয়ার ভ্যালুতে মিনিমাম যে কত ভোল্টেজ হলে জেনারটা কাজ করবে সেটাও তুমি ক্যালকুলেট করতে পারো। সেটা কীভাবে ক্যালকুলেট করবে না, তোমার বাইরে এটা R0 ধরে নাও, আর ওদিকে একটা লোড ধরে নাও, ঠিক আছে? তাহলে রিভার্স বায়াসে আমরা কি জানি, ডায়োডের মধ্যে দিয়ে প্রায় কারেন্ট যায় না, ঠিক আছে? তাহলে এখানে জেনারটা আছে, কিন্তু এখানে ভোল্টেজটা আমার যতক্ষণ এই যে RL এর অ্যাক্রসের ভোল্টেজটা মানে VL এখানে তো একটা সেট হবে, বাইরে তো তুমি সাপ্লাই ভোল্টেজ একটা রাখছো, তাহলে যতক্ষণ VLটা স্মলার দেন VZ থাকবে ততক্ষণ কিন্তু এই পাথটা জেনারের এই পাথটা কাজ করবে না। তাহলে সেটা কতক্ষণ হবে? তুমি একটা সিম্পল ভোল্টেজ ধরে নাও যে VS, তাহলে RL এর অ্যাক্রসের ড্রপটা কত? আমি যতক্ষণ জেনারটা যখন কন্ডাক্ট করছে না, ঠিক আছে, জেনার ইজ নট কন্ডাক্টিং, জেনারটা কন্ডাক্ট করছে না, তাহলে ওই পাথটা খোলা নেই, তাহলে এটা সিম্পল একটা সিরিজ সার্কিটের মতো কাজ করছে। তাহলে তখন RL এর অ্যাক্রসের যে ড্রপটা দ্যাট উইল বি ইকুয়াল টু VL equal to VS by R0 plus RL is the current through the circuit, তাহলে ইন্টু RL দ্যাট উইল বি VL, ঠিক আছে? তাহলে যতক্ষণ এই VLটা ভিজেডের থেকে কম থাকবে, এবার তোমাকে একটা ধরো জেনারেল ফ্লো করবে কি করবে না একটা ভিজেড তোমাকে স্পেসিফাই করে দিয়ে, এখানে অঙ্ক দেয় না, তাও যদি দেয় কীভাবে করবে আমি বলে দিচ্ছি। 5.6 ভোল্টের ধরো জেনার দিল, তাহলে তোমাকে রেজিস্ট্যান্সগুলো সাপ্লাই করে দিল, তাহলে তোমাকে বললো যে সাপ্লাই ভোল্টেজ কত হলে তবে মানে এই সিস্টেমটা কাজ করা শুরু করবে। তাহলে সেখানে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে এইটা দেখতে হবে যে কাজ করবে কখন, যখন তুমি মানে এটা জেনার জাস্ট স্টার্টস ওয়ার্কিং। ভিএলটা 5.6 ভোল্ট হতে হবে। হ্যাঁ ভিএলটা 5.6 ভোল্ট হলে তো কাজ করে না। হ্যাঁ, কিন্তু ভিএলটা 5.6 হতে গেলে বাইরে কত লাগবে আমরা সেটা হিসেব করছি। ভিএলটা 5.6 হলেই কাজ করা আরম্ভ করবে, তখন বাইরের ভোল্টেজটা কত লাগবে সেইটা আমরা হিসেব করছি, ঠিক আছে? তাহলে তখন বাইরের ভোল্টেজটা কী হবে, এইটার সঙ্গে সমান হতে হবে, যে ভিএলটা ভিজেড হতে হবে। তাহলে ভিএলটা ভিজেড হওয়া মানে VS বাই R0 প্লাস RL ইন্টু RL হচ্ছে, তাহলে VS উইল বি সাপ্লাই ভোল্টেজ উইল বি VZ ইন্টু R0 প্লাস RL বাই RL হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইরকম ছোট ছোট প্রবলেম দিতে পারে সাধারণত, তাও দেয় না। জেনার অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ড্র ডায়াগ্রাম, এই হচ্ছে গদে বাঁধা প্রশ্ন, ঠিক আছে? বা জেনার অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর ইউজ হয় সেটা একটু বলো, এইসবই দেয় মানে স্কুলের পরীক্ষায় ব্যয়িত। আর জেনার থেকে ছোট ছোট কিছু দিতে পারে হয়তো, এখানে একটু দিয়ে দিল, ঠিক আছে?
এই হচ্ছে ব্যাপার, জিনিস সব সোজা। জেনার ডায়োড হচ্ছে এইভাবে কাজ করছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যেই জেনার ডায়োডটা কন্ডাক্ট করা আরম্ভ করলো, জেনার ডায়োডটা যেই কন্ডাক্ট করা আরম্ভ করলো, তখন আমাদের, তুমি এটা ভালো করে একটু বুঝে রাখতে হবে যে যেই জেনার ডায়োডটা কন্ডাক্ট করা আরম্ভ করলো, তুমি ভিএসটাকে বাড়াতে থাকলে, তাহলে ভিএসটাকে বাড়াতে থাকলে এই যে এদিকের কারেন্টের সাপ্লাইটাও বাড়তে থাকবে। তাহলে তুমি দেখো তোমার এখানে ভিজেট তো ফিক্সড হয়ে গেছে, জেনারেল অ্যাক্রসে ভিজেট যে ভোল্টেজটা দ্যাট ইজ ফিক্সড, সেটা ফিক্সড হয়ে গেছে, জেনার কন্ডাক্ট করা আরম্ভ করে দিয়েছে। তাহলে জেনার কন্ডাক্ট করা আরম্ভ করে দিয়েছে, জেনারেল অ্যাক্রসে যে ভোল্টেজটা ভিজেট ফিক্সড হয়ে গেছে সেটা আরএল এর অ্যাক্রসেও ফিক্সড হয়ে গেছে। তাহলে আরএল এর মধ্যে দিয়ে যে কারেন্টটা দ্যাট ইজ অলসো ফিক্সড, ভিজেড বাই আরএল। কিন্তু তুমি বাইরে থেকে সাপ্লাই ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছ। তাহলে বাইরে থেকে সাপ্লাই ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছ মানে কি? মানে এখানে কারেন্টটাও ইনক্রিজ করছে, এর মধ্যে দিয়ে I0 যেটা শুরু হয়েছে সেটাও ইনক্রিজ করছে, কিন্তু এই যে ইনক্রিজ অ্যামাউন্টের যে কারেন্টটা সেটা তার মানে কি জেনার দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। এইটা বোঝা দরকার যে এখানে তুমি যেমন যেমন ভিএসটাকে বাড়াচ্ছ তেমনি তেমনি সার্কিটের মধ্যে যে কারেন্টটা ঢুকছে সেটাও বাড়ছে, কিন্তু লোডের মধ্যে কারেন্টটা ফিক্সড আছে। তাহলে ইনক্রিজ যে কারেন্টটা সেটা কিন্তু জেনারের মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে। এটা বোঝা গেল কি বল? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। জেনার ভোল্টেজটা ইনক্রিজ করবে না কেন? জেনারেল ভোল্টেজ ইনক্রিজ করবে না, ওই যে ব্রেকডাউনে আমাদের তো তোমার ব্রেকডাউনটা একদম শার্পলি একটা ভোল্টেজে হচ্ছে না, সেই জন্য জেনারেল ভোল্টেজ ইনক্রিজ করে। জেনারেল তো কাজটাই ওটা। তুমি ব্রেকডাউনের কার্ভটা দেখো, এখানে ব্রেকডাউনের কার্ভটা দেখো, যেখানে আমাদের ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউনের যেটা ফরওয়ার্ড আর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স তো আমরা রেখেছি, এদিকটা তো ফরওয়ার্ড, এটা তো রিভার্স। তাহলে রিভার্সের ক্ষেত্রে কী হচ্ছে, আমি রিভার্স ভোল্টেজ আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, তাহলে মাইনরিটি কারেন্টটা আমার খুব ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু একটা ভোল্টেজে এসে কারেন্টটা শার্পলি বেড়ে যাচ্ছে। তাহলে কারেন্টটা শার্পলি বেড়ে যাচ্ছে মানে কি, তুমি এই যে ব্রেকডাউন ভোল্টেজটা যদি ডায়োডের অ্যাক্রসে থাকে তাহলে ডায়োডের মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট যাবে। তার মানে কি ডায়োডের রেজিস্ট্যান্সটা হু করে ফল করছে, এটার মানে হচ্ছে এটাই। একটা ডায়োড আছে, একটা সার্টেন ভোল্টেজে এসে তার রেজিস্ট্যান্সটা খুব র্যাপিডলি ফল করছে। তাহলে রেজিস্ট্যান্সটা যদি খুব র্যাপিডলি ফল করে তার মধ্যে দিয়ে কারেন্টটা খুব র্যাপিডলি বাড়বে, তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্সের যে প্রোডাক্টটা দ্যাট ইজ অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ ইয়োর ব্রেকডাউন ভোল্টেজ। এবারে তুমি যদি আরও রিভার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করো জোর জবরদস্তি করে, তাহলে কারেন্টটা তো এখানে অনেক বেড়ে যাচ্ছে, তাহলে আর এটা আরও রিভার্সে যাওয়ার আগেই ডায়োডটা পুড়ে যাবে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। ব্রেকডাউনের ফেনোমেনাটাই তো ওটা, যে ব্রেকডাউন ভোল্টেজে কারেন্টটা র্যাপিডলি বেড়ে যাচ্ছে, তোমাকে সময় দেবে না, হু হু করে বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই ব্রেকডাউন ভোল্টেজের জাস্ট আশেপাশে তুমি রেজিস্ট্যান্স দিয়ে এখানে জিনিসটাকে এমনভাবে সেট করেছো যে এর আশেপাশে তুমি ভিএসটাকে নিয়ে একটু খেলা করতে পারবে। ভিএসটাকে নিয়ে তুমি একটু ফ্লাকচুয়েট যদি করো, তা সত্ত্বেও জেনারেল অ্যাক্রসে ভোল্টেজ ফিক্স থাকবে, আরএল এর অ্যাক্রসে সেই জন্য ভোল্টেজ ফিক্সড হয়ে যাবে, আরএলটা রেগুলেটেড কারেন্ট পাবে, রেগুলেটেড কারেন্ট বা রেগুলেটেড ভোল্টেজ পাবে, ঠিক আছে? আর যেটা আমি বললাম যে ভিএসটাকে তুমি যদি বাড়ানোর চেষ্টাও করো তাহলে কী হবে, এখানে কারেন্ট তো আরএল এর মধ্যে দিয়ে ফিক্সড, তাহলে এক্সট্রা কারেন্টটা কোথা দিয়ে যাবে? এক্সট্রা কারেন্ট কিন্তু জেনারেল মধ্যে দিয়েই যাবে। এবং এখানে যদি তুমি আরও বাড়ানোর চেষ্টা করো তখন কারেন্টটা একসময় যদি এটা যদি বাইরের যে কারেন্টটা মানে জেনারেল মধ্যে দিয়েও তো একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আমি যদি আইজেড বলি, তাহলে ইফ আইজেড গ্রেটার দ্যান ইকুয়াল টু আইজেড ম্যাক্স, সেখানে ক্ষেত্রে কী হবে, জেনার উইল বার্ন বা নষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে? সিম্পল। এবার এখানে জেনারেল ওই পাওয়ার রেটিং ফেটিং বলা থাকে, ঠিক আছে? সাধারণত পাওয়ার রেটিং বলা থাকে।
তো আচ্ছা, কিন্তু কারেন্টটা তাও তো মানে জিরোর কাছাকাছি প্রথমের দিকে। হ্যাঁ, প্রথমের দিকে যখন ব্রেকডাউন জাস্ট শুরু হচ্ছে, হুম। হ্যাঁ যখন জাস্ট শুরু হচ্ছে তখন প্রায় জিরো, কিন্তু শুরু হয়ে যাওয়া মাত্রই কারেন্ট বেড়ে যাচ্ছে। প্রথমে যতক্ষণ ব্রেকডাউন শুরু হচ্ছে না ততক্ষণ জেনারেলের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তার সার্কিটটা আমরা এই যেখানে আঁকলাম, না এখানে আলাদা করে আঁকিনি বোধহয়, আমি পরে এখানে জেনার এঁকে দিয়েছি। যখন তোমার জেনারটা কন্ডাক্ট করছে না, যখন জেনারটা কন্ডাক্ট করছে না তখন তোমার জেনারেলের মধ্যে দিয়ে কারেন্ট নেই বলতে গেলে। কথাটা বুঝলে? যখন তুমি হুম। এখানে সাপ্লাই ভোল্টেজটাকে কম রেখেছো এবং সাপ্লাই ভোল্টেজটা যতক্ষণ এই যে আমাদের এই ভোল্টেজটা নিচে আছে, ঠিক আছে, যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ জেনার কন্ডাক্ট করবে না, এটা আমরা হিসেব করলাম। কিন্তু যেই এটা এইটার থেকে যেই একটু বেড়ে যাবে সঙ্গে সঙ্গে জেনার কন্ডাক্ট করা আরম্ভ করে দেবে, জেনারের কাজ শুরু হয়ে যাবে। মানে জেনার নিজের অ্যাক্রসে ভোল্টেজটা ফিক্সড করে রাখবে, রেখে একে একটা রেগুলেটেড ভোল্টেজ দেবে। এই হচ্ছে ব্যাপার। দেখো এটা নিয়ে আর কারোর কিছু সমস্যা থাকলে বলো। এ অঙ্কন, কোথায় তুমি? বলো। তুমি কোথায়? আমি বাড়িতে। আচ্ছা, বকাই নেই। আচ্ছা, জেনার অবধি হলো তো? হুম। তাহলে একটা হ্যাঁ। ছোট একটা 5-10 মিনিটের ব্রেক দিয়ে আমরা আসবো, এসে ফিল্টারটা করিয়ে দেবো। তোমাদের ফিল্টার পড়িয়েছে তো স্কুলে? হাফ ওয়েভ পড়িয়েছে কিনা জানি হাফ ওয়েভ না, আছে। রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। তোমার তো হুম। সেমিকন্ডাক্টর পুরোটা আছে তো? হ্যাঁ। মানে ডায়োডটা অ্যাটলিস্ট পুরোটা আছে তো? হ্যাঁ, ডায়োডটা আছে। হ্যাঁ, তাহলে ওইটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, একটা মিনিট 5-10 ব্রেক, এটাকে সেভ করি। আজ কত তারিখ? 5 তারিখ, 5 অক্টোবর। পরীক্ষা কবে থেকে কবে অবধি? 7 থেকে 16। 7 থেকে 16? হ্যাঁ। এখানে গাড়ি ফাড়ি ওইসব কিসের বিজ্ঞাপন দিতে এসছি?